সবাইকে ক্লাস নাম্বার 31-এ ওয়েলকাম করছি। আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সে একই রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তারপরে আমরা ক্লাসে ঝাঁপিয়ে পড়ব। ঠিক আছে, আমরা হচ্ছে আজকে পার্ট 3 লাইসেন্স পরীক্ষা সেপ্টেম্বর 2024। আমরা গত ক্লাসে পার্ট 2-তে আমরা হচ্ছে 31 থেকে 65 পর্যন্ত শেষ করছিলাম। আজকে পার্ট 3 ক্লিনিক্যাল বেস বা কেস বেসড যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমরা শুরু করছিলাম এবং আমরা আজকে 66 থেকে হচ্ছে আমরা শুরু করব। দেখেন, প্রথমে বলতেছে an unconscious client shows sign of hypoxia. হাইপক্সিয়া কি? টিস্যুতে যখন অক্সিজেন পৌঁছাবে না তখন। The nurse is aware about the early indicator of hypoxia such as, অর্থাৎ আপনি হচ্ছে এই হাইপক্সিয়ার আরো ইন্ডিকেট আছে, যে আরো কি পাবেন, যে আপনার রেস্টলেস হয়ে যাবে। হ্যাঁ, রেস্টলেসনেস, অর্থাৎ পেশেন্ট কিন্তু আপনার অস্থির হয়ে যাবে। ঠিক আছে, অস্থিরতাও কিন্তু পেশেন্টের মাঝে দেখা যাবে। এরপরে 67-এ দেখেন কি বলতেছে। 67-এ বলতেছে A nurse obtains a specimen, একটা নমুনা নিছে, of clear nasal drainage for a client with head injury. হেড ইনজুরি হয়েছে এবং nasal drainage, nasal যে সিক্রেশন আছে সেটা নিছে স্পেসিমেন নমুনা হিসেবে। Which one of the following tests differentiate mucus from cerebral spinal fluid? হেড ইনজুরি যেহেতু হয়ে গেছে, তাহলে তার আমার নেজাল যে সিক্রেশন বা নেজাল যে ড্রেনেজ, ওই নেজাল ড্রেনেজের মধ্যে আমি সিএসএফও পাবো, সেরিব্রাল স্পাইনাল ফ্লুইডে পাবো, আর মিউকাসও পাবো। এখন এই মিউকাস আর সিএসএফ আলাদা করব কোন টেস্টের মাধ্যমে? সেটা হচ্ছে গ্লুকোজ টেস্টের মাধ্যমে। ঠিক আছে, সেটা হচ্ছে কি গ্লুকোজ টেস্টের মাধ্যমে। এটা কিন্তু অনেক ডিপলি একটা কোয়েশ্চেন। এরপরে আমরা 68-এ চলে যাব। 68-এ বলতেছে এ 20 years কলেজ স্টুডেন্ট উইথ ডায়াবেটিস মেলাইটিস, 20 বছরের একজন কলেজ স্টুডেন্ট, তার ডায়াবেটিস মেলাইটাস, রিকোয়ার্স অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট অ্যাডভান্টেজেস অফ পেন লাইক ইনসুলিন। অর্থাৎ কলমের মতো যে ইনসুলিনগুলো আছে আমরা দিয়ে থাকি, সেটা সে ডিভাইসটা আছে ডেলিভারি ডিভাইস, সেটা সম্পর্কে তথ্য লাগবে। নার্স এক্সপ্লেইনস দ্যাট দ্য অ্যাডভান্টেজ অফ দোজ ডিভাইস ওভার সিরিঞ্জ, সিরিঞ্জের চেয়ে এই পেন লাইক ডিভাইসগুলো আরও কার্যকরী কিসের জন্য? সেটা হচ্ছে অ্যাকিউরেট ডোজ ডেলিভারি, অর্থাৎ এটা কিন্তু দিলে অ্যাকিউরেট ডোজ পাওয়া যায়। আপনি 10 ইউনিট দিলে সেট করে তারপরে যদি মাথায় প্রেস করেন তাহলে 10 ইউনিটই যাবে, একটুও কমও না একটুও বেশি যাবে না। এবং এই ধরনের একটা প্রশ্ন কিন্তু আপনাদের গত মার্চে চলে আসছে, এরকম উদ্দীপক বা ব্যাখ্যা আকারে আসে নাই, সোজা ডাইরেক্ট আকারে আসছে যে পেন লাইক ইনসুলিনের অ্যাডভান্টেজ কোনটা। ওখানে ছিল অ্যাকিউরেট ডোজ, হ্যাঁ ওখানে ওটা ছিল, এবং এখানে কিন্তু একটু ভিন্ন, একটু ঘুরাই দেয়া প্রশ্নটা। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখেন, এরপরে 69-এ বলতেছে এ পেশেন্ট উইথ অ্যাকিউট লিম্ফোসাইটিক লিউকেমিয়া, ঠিক আছে, ব্লাড ক্যান্সার যেটাকে বলা হয়, হ্যাঁ, সাফার্স ফ্রম নৌসিয়া অ্যান্ড হেডেক। তারপরে দোজ ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন মে ইন্ডিকেট হুইচ অফ দ্য ফলোয়িং এক্সেপ্ট, অর্থাৎ এক্সেপ্ট বলছে কিন্তু যেটা আপনার ভুল সেটা বের করতে হবে। দেখেন, রেডিয়েশনের কারণে হতে পারে, কেমোথেরাপি সাইড ইফেক্টের কারণে হতে পারে, ম্যানেঞ্জিয়াল ইরিগেশনের কারণে হতে পারে। লাস্টে দেখেন এক্সেপ্ট বলতেছে যে গ্যাস্ট্রিক ডিস্টেনশন, এটা তো আর ওটার কারণ হতে পারে না। সো আমাদের অ্যান্সারও কিন্তু এটা। এরপরে 70-তে কি আছে দেখেন, 70-তে বলতেছে to assess the kidney function of a patient with an indwelling urinary or Foley's catheter, কিডনি ফাংশন আমরা অ্যাসেস করব ফলিস ক্যাথেটার সাহায্যে। এবং বলতেছে দ্য নার্স মেজার্স দ্যাট আওয়ারলি ইউরিন আউটপুট, আমরা প্রত্যেক ঘন্টায় ইউরিন আউটপুটটা কিন্তু মেজার করতেছি। শি শুড নোটিফাই দ্য ফিজিশিয়ান ইফ দ্য ইউরিন আউটপুট ইজ লেস দ্যান 30 ml পার আওয়ার, অর্থাৎ প্রত্যেক ঘন্টায় যদি আমরা দেখি যে 30-এর চেয়েও কম পাচ্ছি আমরা, তখন কিন্তু আমরা ফিজিশিয়ানকে অর্ডার করব, মানে নোটিফাই করব, জানাবো। ঠিক আছে, এটা। তারপরে 71 দেখেন, আচ্ছা
71-এ বলতেছে এ পেশেন্ট হ্যাজ এখানে বলতেছে এ পেশেন্ট হ্যাজ এক্সারবেশন। এখানে এক্সারবেশন মানে হচ্ছে তীব্রতা অফ কি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, অর্থাৎ সিওপিডি তীব্র পর্যায়ে চলে গেছে এবং ম্যানিফেস্টেশন কি শর্টনেস অফ ব্রিথ, তারপরে হচ্ছে অর্থোপনিয়া। অর্থোপনিয়াটা কি শর্টনেস অফ ব্রিথ ইন লাইং, অর্থাৎ শুয়ে থাকলে তার শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হবে এবং বসে থাকলে বা দাঁড়াই থাকলে কি সেটা কমে যাবে। এটাকে বলা হচ্ছে অর্থোপনিয়া, ঠিক আছে। আচ্ছা, আর কি বলছে থিক টেনাসিয়াস সিক্রেশন হচ্ছে অ্যান্ড ড্রাই কফ আছে অ্যান্ড অ্যান অ্যাপ্রোপ্রিয়েট নার্সিং ডায়াগনোসিস উড বি। নার্সিং ডায়াগনোসিসটাকে দেখেন ইনইফেক্টিভ এয়ারওয়ে ক্লিয়ারেন্স রিলেটেড টু থিক টেনাসিয়াস সিক্রেশন, অর্থাৎ এই এয়ারওয়ে ক্লিয়ারেন্স নাই, এই জন্য হচ্ছে এই সিক্রেশনটা দেখা যাচ্ছে এখানে, সেটাই বলতেছে। এরপরে 72-তে দেখেন, আচ্ছা 72-তে দেখেন আফটার 5 days অফ ডায়োরেটিক থেরাপি দেওয়া হচ্ছে কি বলছে উইথ 20 mg ফ্রুসিমাইড, 20 mg ফ্রুসিমাইড দিচ্ছে। ফ্রুসিমাইডের এক নাম ল্যাসিক্স, এটা আমরা সবাই জানি। এ পেশেন্ট বিগিনস টু এক্সিবিট কি হচ্ছে কি সমস্যা হচ্ছে, ল্যাসিক্স 5 দিন দেওয়ার পর দেখেন ফ্যাটিক হচ্ছে, মাসেল ক্র্যাম্পিং হচ্ছে এবং মাসেল উইকনেস হচ্ছে। Those symptoms probably indicate that the patient is experiencing ল্যাসিক্সের একটা আপনার কমপ্লিকেশন। লং টাইম যদি আমরা ল্যাসিক্স দেই কোনো পেশেন্টকে, সেক্ষেত্রে কিন্তু হাইপোক্যালেমিয়া হয়। হাইপোক্যালেমিয়া কি, যে পটাশিয়ামের পরিমাণটা কি কমে যায়, আমাদের ব্লাডে পটাশিয়ামের পরিমাণটা কমে যায়, তখন আমরা সেটাকে বলি হাইপোক্যালেমিয়া। এবং হাইপোক্যালেমিয়ার ফিচারগুলাই কিন্তু এই যে ফ্যাটিক, মাসেল ক্র্যাম্পিং, মাসেল উইকনেস, এই সবগুলা কিন্তু হাইপোক্যালেমিয়ার ক্লিনিক্যাল ফিচার। তাহলে 5 দিন বা তার চেয়ে বেশি ইউজ করলে কিন্তু এই প্রবলেমটা দেখা দিতে পারে। এরপরে 73-তে দেখেন, 73-তে বলতেছে এ পেশেন্ট উইথ নো নোন অ্যালার্জিস টু রিসিভ পেনিসিলিন এভরি 6 hours, অর্থাৎ একজন পেশেন্ট তার কোনো অ্যালার্জি নাই কিন্তু 6 ঘন্টা পর পর সে পেনিসিলিন পাচ্ছে, হ্যাঁ পেনিসিলিন দেওয়া হচ্ছে। হোয়েন অ্যাডমিনিস্ট্রিং দ্য মেডিকেশন, যখন মেডিকেশনটা দিচ্ছেন, দ্য নার্স অবজার্ভ এ ফাইন র্যাশ অন দ্য পেশেন্ট স্কিন, পেনিসিলিন দেওয়ার পরে একটা র্যাশ দেখা গেল পেশেন্টের স্কিনে। তারপরে কি বলতেছে দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নার্সিং অ্যাকশন উড, এখন আপনি কি করবেন দেখেন, বলতেছে উইথ হোল্ড দ্য মডারেশন অ্যান্ড নোটিফাই দ্য ফিজিশিয়ান, অর্থাৎ ওই মেডিসিনটা দেওয়া বন্ধ করতে হবে এবং ডক্টরকে আপনার কি জানাতে হবে, যেহেতু পেনিসিলিনের কারণে হচ্ছে ওটা অ্যালার্জিটা সেটা। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে 74-এ বলতেছে এ পেশেন্ট হ্যাজ রিটার্ন টু হিজ রুম আফটার ফিমোরাল এনজিওগ্রাফি, অর্থাৎ ফিমার এনজিওগ্রাফি করা হয়েছে, ঠিক আছে ওই ফিমারটা। আচ্ছা, তারপরে বলতেছে অল অফ দ্য ফলোয়িং আর অ্যাপ্রোপ্রিয়েট নার্সিং ইন্টারভেনশন এক্সেপ্ট, অর্থাৎ কোনটা করা যাবে না সেটা। এখানে অর্ডার এ হিমোগ্লোবিন অ্যান্ড হেমাটোক্রিট কাউন্ট 1 hour, হেমাটোক্রিট কাউন্ট 1 hour পর পরে তো আমার দেখার দরকার নেই ডাব্লিউবিসির পরিমাণটা, সো এখানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে দেখেন 75-এ বলতেছে কি দেখেন, ফর এ ডায়াবেটিক মেল ক্লায়েন্ট, একজন মেল ক্লায়েন্ট যার ডায়াবেটিক্স আছে, উইথ এ ফুট আলসার, পায়ে আলসার হয়ে গেছে, হ্যাঁ, দ্য ডক্টর অর্ডার্স বেড রেস্ট অ্যান্ড ওয়েট টু ড্রাই ড্রেসিং, শুকনা রাখতে হবে, চেঞ্জ এভরি শিফট, প্রত্যেক শিফটে চেঞ্জ করতে হবে, ব্লাড গ্লুকোজ মনিটরিং বিফোর মিলস, খাবারের পূর্বে এবং বেড টাইমেও কিন্তু আপনার এই গ্লুকোজটা টেস্ট করতে হবে। হোয়াই ওয়েট টু ড্রাই ড্রেসিং ইউজড ফর দিস ক্লায়েন্ট, এখানে বলতেছে যে দে ডেব্রিড দ্য আউট অ্যান্ড প্রম্পট হিলিং বাই সেকেন্ডারি ইন্টেনশন, অর্থাৎ প্রথমে হচ্ছে ভিজা ড্রেসিং দিবে, তারপরে হচ্ছে শুকনা, সেটা বলতেছে। এবং এটাকে বলতেছে ডেব্রিড দ্য আউট অ্যান্ড প্রম্পট হিলিংটা দ্রুত হবে এবং বলতেছে কি ডেব্রিডমেন্ট কি আমরা জানি যে
কোনো একটা টিস্যু যদি ড্যামেজ হয়ে যায় বা ডেথ হয়ে যায়, আমরা কেটে সেইটাতে যদি বাদ দিই তাহলে সেটাকে বলি আমরা ডেব্রিটমেন্ট। এটা কিন্তু আমরা অর্থোপেডিকে পড়ছি, সো এখানেও সেই একই কথা বলা হচ্ছে। এরপরে 76 দেখেন, আচ্ছা 76-এ কি বলা আছে দেখেন, 76-এ বলতেছে এ ক্লায়েন্ট হ্যাড এ টোটাল থাইরয়েডেক্টমি ইয়েস্টারডে, অর্থাৎ একজন ক্লায়েন্টের থাইরয়েড গ্ল্যান্ডটা কেটে বাদ দেওয়া হয়েছে, যাই হোক কোনো একটা প্রবলেমের কারণে। দ্য ক্লায়েন্ট ইজ কমপ্লেইং দ্য টিংলিং অ্যারাউন্ড দ্য মাউথ, অর্থাৎ টিংলিং মানে হচ্ছে আপনার সোজা কথায় কি, এক কথায় বলা হচ্ছে আপনার কাঁটা চামচের মতো ফুটতেছে এরকম একটা অবস্থা, মানে কাঁটা চামচ দিয়ে চাপ দিচ্ছে এরকম একটা অনুভূতি আর কি। তার হচ্ছে মাউথ, এই মুখের আশপাশ দিয়ে, অ্যান্ড ইন দ্য ফিঙ্গার্স অ্যান্ড টোস। হোয়াট উড দ্য নার্সেস নেক্সট অ্যাকশন বি, নার্সের নেক্সট অ্যাকশনটা কি হবে দেখেন, এখানে নার্সের অ্যাকশনটা হচ্ছে চেক দ্য ক্যালসিয়াম লেভেল। ক্যালসিয়ামের পরিমাণটা কমে যায়, যেহেতু থাইরয়েডের একটা কন্ট্রোল আছে সেক্ষেত্রে থাইরয়েড গ্ল্যান্ডের, তো সেক্ষেত্রে ক্যালসিয়াম লেভেলটা ঠিক আছে কিনা সেটা কিন্তু দেখতে হবে। এরপরে 77-এ কি বলতেছে দেখেন, 77-এ বলতেছে দ্য 5-year-old বিং টেস্টেড ফর এন্টেরোবায়োসিস, অর্থাৎ 5 বছরের একটা বাচ্চা তার পিনওয়ার্ম বা কৃমি হচ্ছে কিনা সেটার জন্য টেস্ট করতেছে। টু কালেক্ট স্পেসিমেন, নমুনা সংগ্রহের জন্য, ফর অ্যাসেসমেন্ট অফ পিনওয়ার্ম দ্য নার্স শুড টিচ দ্য মাদার টু, মাদারকে কি টিচ করবে দেখেন, এক্সামিন দ্য পেরিনিয়াল এরিয়া উইথ ফ্ল্যাশ লাইট, ফ্ল্যাশ লাইট দিয়ে পেরিনিয়াল যে এরিয়াটা আছে অর্থাৎ অ্যানাসের উপরে ওই এরিয়াটা চেক করতে হবে। 2-3 আওয়ার্স আফটার দ্য চাইল্ড অ্যাসলিপ, সে বাচ্চা যখন ঘুমায় থাকবে অর্থাৎ বাচ্চা যখন ঘুমিয়ে থাকবে তখন হচ্ছে মাকে বলতে হবে কি, ফ্ল্যাশ লাইট দিয়ে 2-3 ঘন্টা পর পর তার পেরিনিয়াল এরিয়াটা দেখেন যে ওখানে কোনো কৃমি বা পিনওয়ার্ম দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে, সেটা বলা হচ্ছে। এরপরে 78-এ দেখেন, 78-এ বলতেছে দ্য নার্স ইজ কেয়ারিং ফর এ 6-year-old ক্লায়েন্ট অ্যাডমিটেড উইথ ডায়াগনস্টিক অফ কনজাংটিভাইটিস। কনজাংটিভাইটিসের একজন 6 বছরের বাচ্চা সে অ্যাডমিট হয়েছে। কনজাংটিভাইটিস কি, কনজাংটিভার ইনফ্লামেশন। বিফোর অ্যাডমিনিস্ট্রেটিং আই ড্রপ দেওয়ার পূর্বে দ্য নার্স শুড রিকগনাইজ দ্যাট, নার্সের কি রিকগনাইজ করা উচিত, ইট ইজ এসেনশিয়াল টু কনসিডার হুইচ অফ দ্য ফলোইং, এই আই ড্রপ দেওয়ার আগে কোনটা আমার ফলো করতে হবে, সেটা হচ্ছে দ্য আই শুড বি ক্লিনড উইথ ওয়ার্ম ওয়াটার। ড্রপ দেওয়ার আগে দেখতে হবে যে চোখ দুইটা আমার ক্লিন করতে হবে কি, ওয়ার্ম, একটু উষ্ণ গরম পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে, ঠিক আছে। রিমুভিং এনি এক্সকিউজেস বিফোর স্টিলিং দ্য আই ড্রপ, অর্থাৎ কোনো কিছু থাকলে চোখে বা সেটা বের করে ফেলতে হবে। ফর এক্সাম্পল ডাস্ট থাকতে পারে, ময়লা থাকতে পারে, সেগুলো বের করে তারপরে হচ্ছে আমরা আই ড্রপটা ইনস্টল করব। সো এখানে সেই কথাটাই বলা হচ্ছে। এবার 79-এ দেখেন, 79-এ বলতেছে এ 25-year-old ক্লায়েন্ট উইথ গ্র্যাভিস ডিজিজ। এখানে গ্র্যাভিস ডিজিজ হচ্ছে একটা অটো ইমিউন ডিজিজ, হ্যাঁ, যেটার কারণে কিন্তু হাইপার থাইরয়েডিজম হয়। হ্যাঁ, গ্র্যাভিস ডিজিজ হচ্ছে কি একটা অটো ইমিউন ডিজিজ যেটার কারণে হাইপার থাইরয়েডিজম হয়। এবং এখানে বলতেছে অ্যাডমিটেড টু দ্য ইউনিট, হোয়াট উড দ্য নার্স এক্সপেক্ট অ্যাডমিটিং অ্যাসেসমেন্ট টু রিভিল, অর্থাৎ এখানে বলতেছে গ্র্যাভিস ডিজিজের ক্ষেত্রে কোন, এই যে রিভিল মানে প্রকাশ হয় কোনটা, এটা হচ্ছে এক্সোপথালমাস। এখানে হচ্ছে চোখটা দেখবেন, চোখটা হচ্ছে বাইরের দিকে বের হয়ে আসে বেশি, সেটাকে বলা হচ্ছে এক্সোপথালমাস, ঠিক আছে। অর্থাৎ অক্ষি কোঠর থেকে অরবিটাল যে স্পেস সেটা থেকে চোখটা আরো বেশি বাইরে চলে আসে, ওইটাকে বলতেছে এক্সোপথালমাস। এরপরে 80-তে দেখেন, 80-তে বলতেছে দ্য নার্স ইজ অ্যাসেসিং দ্য ক্লায়েন্ট উইথ এ টোটাল নি রিপ্লেসমেন্ট 2 আওয়ার্স পোস্ট অপারেটিভ, অর্থাৎ তার নি রিপ্লেসমেন্ট হয়েছে হাঁটু, হ্যাঁ, 2 ঘন্টা পরে পোস্ট অপারেটিভে আছে। হুইচ ইনফরমেশন রিকোয়ার্স নোটিফিকেশন অফ দ্য ডক্টর,
কোন ইনফরমেশনটা ডক্টরকে দিতে হবে যে দ্য ক্লায়েন্টস হেমাটোক্রিট ইজ 26%, অর্থাৎ হেমাটোক্রিট 26%, এখানে হেমাটোক্রিট বলতে হচ্ছে আপনার পার্সেন্টেজ অফ আরবিসি, ঠিক আছে, রেড ব্লাড সেলসের পরিমাণটা যদি 26% চলে আসে সেটা তো এমার্জেন্সি কন্ডিশন হিসেবেই ধরা হবে এবং ওইটাই আপনার ফিজিশিয়ানকে জানাতে হবে। এরপরে 81-এ বলতেছে, দেখেন কি 81-এ বলতেছে এ 16-year-old client with cystic fibrosis, একজন 16-year-old হচ্ছে 16 বছর বয়স, তার হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস হয়েছে এবং এই সিস্টিক ফাইব্রোসিসটাকে একটা জেনেটিক ডিজিজ, তাই না? জেনেটিক ডিজিজের কারণে কি হয়, স্টিকি হয়ে যায়, মিউকাস বিল্ড হয় বডিতে, তাই না, অর্গানে, এবং ব্লক হয়ে যায় এবং অ্যাডমিটেড হচ্ছে এবং ইনক্রিজ কি কি প্রবলেম হচ্ছে, শর্টনেস অফ ব্রিথ, শ্বাস প্রশ্বাসের সমস্যা, পসিবল নিউমোনিয়া। হুইচ নার্সিং অ্যাক্টিভিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনক্লুড দ্য পেশেন্ট কেয়ার। এখন আপনার এই পেশেন্টের কেয়ারের ক্ষেত্রে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পারফর্ম পোস্টাল ড্রেনেজ অ্যান্ড চেস্ট ফিজিওথেরাপি এভরি 4 আওয়ার। আমার চেস্ট ড্রেনেজ করতে হবে এবং প্রত্যেক 4 ঘন্টা পর পর চেস্টে কি ফিজিওথেরাপি দিতে হবে সেটা। আচ্ছা, এরপরে 82, আচ্ছা 82-তে দেখেন, 82-তে বলতেছে a patient with an acute respiratory distress syndrome is receiving oxygen by non-rebreather masks। এবার বলতেছে কি নন রিবেদার মাস্ক দিয়ে তার হচ্ছে অক্সিজেন দেওয়া হচ্ছে, ARDS হয়েছে তাই। এখন বাট আর্টারিয়াল ব্লাড গ্যাস মেজারমেন্ট স্টিল শো পোর অক্সিজেন, অর্থাৎ ABG অ্যানালাইসিস করলেন, আর্টারি থেকে ব্লাড নিয়ে দেখলেন যে অক্সিজেনের পরিমাণ কম। As the nurse responsible for patient care, you would anticipate physician other which of the action, অর্থাৎ আপনি আপনার ফিজিশিয়ান, আপনি নার্স হিসেবে কোনটা বুঝবেন যে আপনার পেশেন্ট, ডক্টর কোনটা বলতে পারে এরপরে, সেটা হচ্ছে পারফর্ম এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন অ্যান্ড ইনিশিয়েট মেকানিক্যাল ভেন্টিলেশন। অর্থাৎ নন রিবেদার মাস্কেও যখন আপনার কাজ হবে না অক্সিজেনে, তখন তো আপনার ভেন্টিলেশনে মেকানিক্যাল ভেন্টিলেশন যাইতে হবে, তাছাড়া তো ওই পেশেন্টের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। সো এখানে সেটাই বলা হচ্ছে। এরপরে দেখেন 83-তে the nurse is caring for client receiving IV infusion of normal saline। আচ্ছা, নর্মাল স্যালাইন পাচ্ছে। which client is at the highest risk for blood stream infection, অর্থাৎ ব্লাডে ইনফেকশন হওয়ার জন্য হচ্ছে কোন ধরনের পেশেন্ট বেশি হচ্ছে রিক্সে আছে। হ্যাঁ, এ ক্লায়েন্ট হু ইজ নন টানেলড সেন্ট্রাল লাইন ইন দ্য লেফট ইন্টারনাল জুগুলার ভেইন, অর্থাৎ লেফট ইন্টারনাল জুগুলার ভেইনে যার টানেল করা নাই সেন্ট্রাল লাইনে, সেই পেশেন্ট হচ্ছে ব্লাড স্ট্রিম ইনফেকশনের রিক্সে বেশি আছে। এবার 84-এ দেখেন, 84-এ বলতেছে the nurse just received the client's morning laboratory result, সকালের কোনো একটা ল্যাবরেটরি রেজাল্ট একটা পাইছে। which of the test is most often concern, অর্থাৎ আপনার সবচেয়ে বেশি কনসার্ন কোনটা হবে, সেটা হচ্ছে এখানে বলতেছে যে কখন আপনি বেশি কনসার্ন হবেন, সেখানে হচ্ছে সেরাম ম্যাগনেসিয়াম লেভেল যখন একদম কমে যাবে, দেখেন 0.8 মিলি ইকুইভ্যালেন্স পার লিটারে যখন চলে যাবে তখন সেটা নিয়ে আপনার বেশি চিন্তা করতে হবে। এরপরে দেখেন 85-এ কি বলতেছে, 85-এ বলতেছে এ 56-year-old male newly admitted in the medicine unit, 56 বছর বয়সের একজন ওল্ড মেল সেই মেডিসিন ইউনিটে ভর্তি আছে। which factor alerts the nurse that the client has a risk for acid base imbalance, এই পেশেন্টের অ্যাসিড বেজ ইমব্যালেন্স হচ্ছে, এটা আপনি কি দেখে বুঝবেন, কোনটা দেখে বুঝবেন, দেখেন কি বলতেছে, দ্য ক্লায়েন্ট হ্যাজ ক্রনিক রেনাল ইনসাফিসিয়েন্সি, অর্থাৎ অ্যাসিড বেজ ইমব্যালেন্স হচ্ছে কারণ আপনার রেনাল ইনসাফিসিয়েন্সি, অর্থাৎ আপনার রেনালটা অর্থাৎ কিডনিটা ঠিকঠাক মতো ফাংশন করতে পারতেছে না, এই জন্য যে ইনসাফিসিয়েন্ট, ঠিক আছে, এই জন্য হচ্ছে আপনার অ্যাসিড বেজ ইমব্যালেন্সটা দেখা দিচ্ছে। আচ্ছা, এরপরে 86-এ কি আছে,
86-এ দেখেন, 86-এ বলতেছে এ ক্লায়েন্ট, আচ্ছা 86-এ বলতেছে ক্লায়েন্ট উইথ মাল্টিপল ইনজুরিজ দ্যাট ইজ রাশ টু ইডি আফটার হেড অন কার, অর্থাৎ একজনের মাথায় হচ্ছে আঘাত লাগছে এবং হচ্ছে দেখেন কার অন কলিজিয়ন। এবার বলতেছে হুইচ অ্যাসেসমেন্ট ফাইন্ডিং টেক্স প্রায়োরিটি, আপনার প্রায়োরিটি কোনটা, যে এই ট্রাকিয়া ডেভিয়েটেড হয়ে গেছে, এটা আপনাদের সিলেবাসে বা তেমন নাই, তারপরেও আমি বলতেছি যে ট্রাকিয়াটা যদি ডাইনে বা বামে সরে স্থান বিচ্যুত হয়ে যায় তখন হচ্ছে আমরা প্রায়োরিটি দেব, এইটাকে আমরা প্রায়োরিটি হিসেবেই ধরবো, যে ওই যে সেই একই কথা চলে আসতেছে যে এয়ারওয়েটা মেনটেন করা, সেই কথাই এখানে বলা হচ্ছে। আচ্ছা এরপরে দেখেন, এরপরে 87, আচ্ছা 87-এ বলতেছে এ পেশেন্ট হু হ্যাজ এ স্ট্রোক নিডস টু বি ফিড, স্ট্রোক করছে তার খাইতে হবে, ফিডিং দেওয়া লাগবে, হোয়াট ইনস্ট্রাকশন শুড দ্য নার্স ফলো হোয়াইল ফিডিং দিস পেশেন্ট, এই পেশেন্টকে ফিডিং দেওয়ার সময় আপনি কোন পজিশনে রাখবেন বা কি করবেন। দেখেন বলতেছে পজিশন দ্য পেশেন্ট সিটিং আপ ইন দ্য বেড বিফোর ইউ ইট, অর্থাৎ এটা কিন্তু আমরা বারবারই বলে আসছি যে ফিডিং দেওয়ার আগে পেশেন্টকে সেমি ফলার্স পজিশনে অজ্ঞান থাকলে এবং সে যদি বসতে পারে তাহলে বসায়ে তারপরে ফিডিং দিতে হবে, যাতে আপনার অ্যাসপাইরেশনটা না হয়ে যায়, যে লাংসেও কিন্তু এটা চলে যেতে পারে। আচ্ছা সেই জন্য এটা সিটিং পজিশনে আমাদের দিতে হবে। এরপরে 88-এ দেখেন বলতেছে হোয়াট ইজ দ্য প্রায়োরিটি নার্সিং ডায়াগনোসিস ফর এ পেশেন্ট এক্সপিরিয়েন্সিং এ মাইগ্রেন হেডেক, মাইগ্রেন আমরা তো সবাই জানি যে প্রচুর পরিমাণে মাথা ব্যথা হয় মাইগ্রেনের কারণে। এখন আপনার প্রথমে কোনটা করতে হবে, দেখেন বলতেছে যে অ্যাকিউট পেইন, হ্যাঁ এইটা সম্পর্কেই বলতেছে যে ডায়াগনোসিস কোনটা, অ্যাকিউট পেইন রিলেটেড টু বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ফ্যাক্টর, এই পেইনটা হচ্ছে কি বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ফ্যাক্টরের কারণে। সো এটা আপনাদের সিলেবাসে আমার মনে হয় নাই, এটা ডিটেলস আপনাদের প্রয়োজনও হবে না। আচ্ছা 89টাও আপনাদের প্রয়োজন নাই, এটা বাইরের একটা টপিক। আচ্ছা এটাও লাগবে না। 91, হ্যাঁ এটা লাগবে, 91টা দরকার। 91-এ দেখেন কি বলতেছে, দ্য নার্স ইজ কেয়ারিং ফর এ ক্লায়েন্ট রিকভারিং ফ্রম গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং, একটা পেশেন্টের কেয়ার নিচ্ছে যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং থেকে আস্তে আস্তে ঠিক হচ্ছে। দ্য নার্স কি করবে, মনিটর ভাইটাল সাইন এভরি, আচ্ছা ওইখানে বলতেছে কি মনিটর ভাইটাল সাইন তো আগে রিকভার হয়ে গেছে, না হলে এটা হতো। এখানে বলতেছে মেক শিওর দ্যাট দ্য ক্লায়েন্ট টেক্স ফুড অ্যান্ড মেডিকেশন অ্যাজ প্রেসক্রাইব ইন্টারভালস, অর্থাৎ এখানে আমার নিজেরই ভুল হইতে গেছিল যে মনিটর ভাইটাল সাইন কখন, পোস্ট অপারেটিভ পিরিয়ডে। এখানে বলে দিছে যে কেয়ার করতেছেন যে রিকভারি হচ্ছে তার, হ্যাঁ তো সেক্ষেত্রে তো আর ভাইটাল সাইনটা অত ইম্পর্টেন্ট না, বলতেছে যে মেক শিওর দ্যাট ক্লায়েন্ট টেক্স ফুড অ্যান্ড মেডিকেশন প্রেসক্রাইবলি ইন্টারভাল, সে ঠিকঠাক মতো মেডিসিন নিচ্ছে কিনা এবং ঠিকঠাক মতো খাবার দাবার খাচ্ছে কিনা সেটা। এরপরে 92-তে দেখেন, আচ্ছা 92টা বাদ লাগবে না, আপনাদের নাই। 93 দেখেন, 93 a client has undergone spinal anesthetic and it has important that the nurse immediately position the client in spinal anesthesia দেয়া হয়ে গেছে, এখন কোন পজিশনে রাখবেন, ফ্ল্যাট অন ব্যাক পজিশনে রাখবেন। স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়ার পর পেশেন্টকে কোন পজিশনে রাখবেন, ফ্ল্যাট অন ব্যাক, ঠিক আছে। এগুলা কিন্তু সব ক্লিনিক্যাল বেস, আপনারা এগুলো ভালো করে দেখবেন সবাই, এবং ক্লাসগুলার লিঙ্ক কিন্তু ফ্রেন্ডদের মাঝেও শেয়ার করবেন যাতে সবাই কিন্তু ক্লাসগুলা করতে পারে। আচ্ছা এরপরে 94-এ এ 77-year-old male client is admitted for electing knee surgery, আচ্ছা নি সার্জারি, তারপরে অ্যাডমিট হয়েছে। ফিজিক্যাল এক্সামিনেশন রিভিলস শ্যালো রেসপিরেশন বাট নো সাইন অফ রেসপিরেটরি ডিস্ট্রেস নাই। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নর্মাল ফিজিওলজিক চেঞ্জ রিলেটেড এজিং, কোনটা, তার ভাইটাল ক্যাপাসিটিটা কমে যাবে, কারণ তার বয়স অলরেডি 77 এখানে হয়ে গেছে, এই জন্য ভাইটাল ক্যাপাসিটিটা কমে যাওয়াও কিন্তু
এখানে স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। 95-এ বলতেছে দ্য নার্স ইজ কেয়ারিং ফর এ মেল ক্লায়েন্ট হু হ্যাজ টেকিং অ্যান অ্যান্টিকোয়াগুলেন্ট, যে অ্যান্টিকোয়াগুলেন্ট নিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, দ্য নার্স শুড টিচ দ্য ক্লায়েন্ট দ্যাট অ্যাভয়েড ফুড ইন ভিটামিন কে। ভিটামিন কে কি? অ্যান্টিকোয়াগুলেন্টের অ্যান্টিডোট হিসেবে কিন্তু কাজ করে এবং এটা ট্রিগার করে। এই জন্য আমরা বলবো যে ভিটামিন কে জাতীয় খাবার তুমি অ্যাভয়েড করবা যখন তুমি অ্যান্টিকোয়াগুলেন্ট ইনটেক করতেছো, সেক্ষেত্রে ইনটেক নিচ্ছে। হ্যাঁ, এবার 96-এ বলতেছে when caring for a female client who is being treated for hyperthyroidism হচ্ছে, এবং it is important to, এবং এটা গুরুত্বপূর্ণ কি দেখেন, এবং এই ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ক্লায়েন্টের পিরিয়ড অফ অ্যাক্টিভিটি অ্যান্ড রেস্ট, সে কতটুকু কাজ করতেছে এবং কতটুকু রেস্ট নিচ্ছে, সেটা কিন্তু হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানেও সেটাই আছে। এবং বলতেছে 97-এ কি দেখেন, 97-এ হচ্ছে দ্য নার্স ইজ টিচিং এ ক্লায়েন্ট উইথ হিস্টোরি অফ অ্যাথেরোস্ক্লেরোসিস, মানে হচ্ছে কোনো আর্টারিতে চর্বি জমে ব্লাড ফ্লো ঠিকঠাক মতো হচ্ছে না, দুই সাইড দিয়ে আটকাই ধরছে, হ্যাঁ, ব্লাড ফ্লো ঠিকঠাক হচ্ছে না। তারপর কি বলতেছে, টু ডিক্রিজ দ্য রিস্ক অফ অ্যাথেরোস্ক্লেরোসিস দ্য নার্স শুড এনকারেজ দ্য ক্লায়েন্ট টু, কি বলতেছে, ইনক্রিজ হিজ অ্যাক্টিভিটি লেভেল, অর্থাৎ যারা শুয়ে বসে থাকে, কোনো কাজ করে না, ইনঅ্যাক্টিভ, তাদেরই কিন্তু এই সমস্যাটা দেখা দেয়, এবং এটার কারণে কিন্তু স্ট্রোকের মতো ভয়াবহ সমস্যার সৃষ্টি হতে পারে। এরপরে 98-এ দেখেন, 98-এ বলতেছে কি, এ মেল ক্লায়েন্ট হ্যাড আন্ডারগন এ কোলন রিসেকশন, অর্থাৎ তার কোলন রিসেকশন করা হয়ে গেছে অলরেডি, আন্ডারগন যেহেতু লেখা আছে পাস্ট। তারপরে হোয়াইল টার্নিং হিম, তাকে যখন সরাচ্ছেন, আউন্ট দেহিসেন্স উইথ সেক্রেশন অকার্স, অর্থাৎ তার যে অপারেশন করলেন সেখান থেকে সিক্রেশন হচ্ছে। দ্য ফার্স্ট রেসপন্সিবিলিটি, যেখানে অপারেশন করছেন বা কাটা আছে সেখান থেকে সিক্রেশন হচ্ছে। এখন আপনার রেসপন্সিবিলিটিটা কি দেখেন, বলতেছে প্লেস এ স্যালাইন সোপ স্টাইল ড্রেসিং ইন দ্য আউন্ড, অর্থাৎ একটা স্যালাইন সোপ ড্রেসিং আমি ওখানে ফিট করে দিব, যে যাতে কোনো সিক্রেশন আসলে ওই ড্রেসিংয়েই লাগে সেজন্য। তারপরে দেখেন 99-এ বলতেছে, আচ্ছা 99-এ বলতেছে among the following sign and symptom which would most likely be present in a client with mitral regurgitation, mitral regurgitation এ কোন সিমটমটা আপনি দেখতে পাবেন, এবং MR মানে এই mitral regurgitation মানে হচ্ছে আপনার হচ্ছে হার্টের ভালভটা ঠিকঠাক মতো ক্লোজ হয় না, হ্যাঁ, হার্টের ভালভ যেগুলো আছে সেটা ঠিকঠাক মতো ক্লোজ হয় না, এবং এইটার ক্ষেত্রে কিন্তু ডিসপনিয়া দেখা যায়, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের সমস্যা, হ্যাঁ, এইটা কিন্তু দেখা যায়। এবং লাস্টে আমরা একদম লাস্টে চলে আসছি আজকের ক্লাসে 100-তে দেখেন 100-তে বলতেছে এ 53-year-old client উইথ এ ফ্র্যাকচার্ড লেফট টিবিয়া, অর্থাৎ লেফট সাইডের যে টিবিয়া আছে সেটা ফ্র্যাকচার হয়ে গেছে। হ্যাড এ লং লেগ কাস্ট, অর্থাৎ প্লাস্টার করে দেওয়া হয়েছে বড় করে পায়ে। শি ইজ ইউজিং ক্রাচেস, অর্থাৎ যে লাঠি আছে না, যে দুই হাত দিয়ে ভর করে, সেটাকে বলছে ক্রাচেস। টু অ্যাম্বুলেট মানে হচ্ছে নড়াচড়া করা, হ্যাঁ, এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়াকে বলতেছে অ্যাম্বুলেন্ট। Which sign and symptom does the nurse assess that indicate complication associated with crutch walking? এই ক্রাচ ওয়াকিং অর্থাৎ এই যে লাঠি ভর দিয়ে হাঁটার ক্ষেত্রে আপনার হচ্ছে কোনটা কমপ্লিকেশন, হ্যাঁ, অ্যাসেস দ্যাট ইন্ডিকেট কমপ্লিকেশন কোনটা, ফোরআর্ম উইকনেস, অর্থাৎ হাতে যে ভর দিয়ে হাঁটতেছে এবং তার ফোরআর্মটা কি দুর্বল হয়ে যাবে, ফোরআর্ম উইকনেস সেটা। সো আজকে আমরা কেস বেসড কোয়েশ্চেন এখানে শেষ করতেছি। আশা করি পরবর্তী ক্লাসে আমরা মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল থেকে আমরা হচ্ছে আরও বিস্তারিত ক্লাস নিয়ে আসবো। সো অনুরোধ থাকবে সবাই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এবং সবার মাঝে ক্লাসগুলো শেয়ার করে দিবেন যাতে সবাই দেখে উপকৃত হতে পারে। সো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।